আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ শামসুল হক, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। বিন্যাস সমাবেশ অধ্যায়ের বিন্যাস এবং সমাবেশের উপর দুইটি পৃথক বেসিকের উপর দুইটি ক্লাস নিয়েছি। আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এমসিকিউ এর তিনটি পার্ট তোমরা সকলেই জানো। সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন এবং অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। তো আজকের ভিডিওটি হবে সাধারণ বহু নির্বাচনী প্রশ্নের উপর বিন্যাস এবং সমাবেশ এই দুই অধ্যায় মিলে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম এমসিকিউ প্রশ্ন। এই অঙ্ক করার জন্য ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট জানতে হবে। তো দেখো, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n-2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়াল 5 হলে n সমান কত? তো আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। ফ্যাক্টোরিয়াল n কে লেখা যায়, ব্যাখ্যা দেখো, n-1 into factorial n-2 divided by factorial n-2 আর 3 কে লেখা যায় 3 into 2 into 1 সমান 5। তো factorial n-2 factorial n-2 কাটা, তাহলে কি থাকবে? n স্কয়ার মাইনাস n সমান 3 দুগুণে 6, যদি ক্রসিং করি 5 6 30 30। সো n স্কয়ার মাইনাস n মাইনাস 30 সমান 0। যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয় মিডল টার্ম ফ্যাক্টর, তাহলে কি পাবো? 5 6 30, দ্যাট ইজ n মাইনাস 6 n স্কয়ার মাইনাস 6n প্লাস 5n মাইনাস 30 ইকুয়াল 0। সো n মাইনাস 6 10 প্লাস 5 সমান 0। এখানে n এর দুইটি মান আসে, একটি হলো n সমান 6 আর একটি হলো n সমান মাইনাস 5। তো n এর মান কখনো ঋণাত্মক হবে না, অতএব n ইজ নট ইকুয়াল টু 5। তাহলে n এর মান কত থাকবে? 6। তাহলে আমাদের অপশন কত? ঘ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। 2 নম্বর কোশ্চেন, 1 বাই ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত? আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল 0 সমান 1, অতএব 1 বাই 1 সমান কত? 1। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। পরবর্তী এমসিকিউ, এনসিআর এর সম্পূরক সমাবেশ কোনটি? এটা সরাসরি ফর্মুলা, যখন বেসিক আলোচনা করেছিলাম তাহলে তোমরা জানো সকলেই, এনসিআর সমান এনসি এন মাইনাস আর। এই ফর্মুলা যদি তোমরা জানো তাহলে সরাসরি চোখের পলকেই, এটা 1 সেকেন্ডও লাগবে না, চোখের পলকে তোমরা অ্যান্সার করতে পারবে। এটা অ্যান্সার হবে গ, এনসিআর সমান এনসি এন মাইনাস আর। পরবর্তী এমসিকিউ, এনসি 10 সমান এনসি 6 হলে এন সমান কত? তো কমপ্লিমেন্টারি কম্বিনেশন সম্পূরক সমাবেশের কনসেপ্ট থেকেই এই অঙ্কটা। তো সেখানে তোমাদের বেসিক ক্লাসে শিখিয়েছিলাম যে NCX সমান NCY হলে হয় x সমান y হবে অথবা x প্লাস y সমান n হবে। তো এই সূত্রের উপর ভিত্তি করে যেহেতু এখানে n সমান, অতএব n সমান কি হবে? x এখানে 10, 10 প্লাস 6 সমান n, দ্যাট ইজ n সমান হবে 16। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ক, 16। এই প্রশ্নটাও সরাসরি ফর্মুলা, বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক নিচের কোনটি? 4টি অপশন আছে, যেহেতু বেসিক ক্লাসে এটা শিখিয়েছিলাম, অতএব এই 4টি অপশন দেখার সাথে সাথেই তোমরা অ্যান্সার করতে পারবে। যেখানে বিন্যাস এবং সমাবেশের মধ্যে গাণিতিক সম্পর্ক হলো NPR সমান
ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এনসিআর। আমাদের অপশন এখানে ক। পরবর্তী এমসিকিউ, এনপিআর সমান 120, এনসিআর সমান 20 হলে আর এর মান কত? এখানে 4টি অপশন আছে। তাহলে আমরা এনপিআরকে এনসিআর দ্বারা ডিভাইডেড করে ক্যালকুলেশন করে দেখি মান কোন অপশনটি হয়। তাহলে এনপিআর ডিভাইডেড বাই এনসিআর সমান 120/20। পারমুটেশন কম্বিনেশনের যে রিলেশন আমরা একটু আগে শিখেছি, এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ডিভাইডেড বাই এনসিআর সমান 6। এই দুইটি টার্ম ক্যান্সেল। ফ্যাক্টোরিয়াল আর সমান 6কে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 3, 3 ইন্টু 2 ইন্টু 1, সো আর সমান 3। তাহলে আমাদের অ্যান্সার হবে 3, অর্থাৎ গ নম্বর। পরবর্তী এমসিকিউ, NC12 সমান NC8 হলে 22CN সমান কত? তাহলে NC12 সমান NC8, সো n সমান 12 প্লাস 8 সমান 20। অতএব 22CN সমান 22C20। তাহলে 22C20কে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমরা পাবো 231। দ্যাট ইজ আমাদের অ্যান্সার হবে গ। শিক্ষার্থীরা, পরবর্তী এমসিকিউ 2019 সালে ঢাকা বোর্ডে আসছে অঙ্কটি। অ্যাবসিসা একটি ওয়ার্ড। এই শব্দটিতে মোট লেটার আছে 8টি। কতভাবে পুনর্বিন্যাস করা যায়? প্রথমে আমরা বিন্যাস বের করব। তো 8টি বর্ণ থেকে যে সমস্ত লেটারগুলো একাধিক লেটার, তার সংখ্যার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। বেসিক ক্লাসে যেটা শিখিয়েছিলাম। তাহলে লক্ষ্য করো, এখানে এ আছে 2টি, এস 3টি, আর বাকি বর্ণগুলো ভিন্ন ভিন্ন একটি করে। তো এই ক্ষেত্রে অক্ষরগুলোকে নিয়ে বিন্যাস হবে। ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3। এর রেজাল্ট আসবে 3360। অতএব পুনর্বিন্যাস হবে 3360 - 1। যখনই কোনো ওয়ার্ডের পুনর্বিন্যাস বের করতে বলবে, তখন আমাদের এই কথা অবশ্যই মনে রাখতে হবে যে কোশ্চেনে যে ওয়ার্ডটি দেওয়া থাকে এইটা আলাদা একটা বিন্যাস। অতএব যখন পুনর্বিন্যাস বলবে, তখন এই ওয়ার্ডটি, যে ওয়ার্ডটি কোশ্চেনে দেওয়া, এই ওয়ার্ডটিকে যদি মাইনাস করা হয়, তাহলে বাকি যতগুলো সংখ্যা থাকবে এই সংখ্যাটি হবে পুনর্বিন্যাস সংখ্যা। দ্যাট ইজ 3359। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে খ নম্বর অ্যান্সার। শিক্ষার্থীরা, পরবর্তী এমসিকিউ, কম্বিনেশন শব্দের স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত প্রকারে পুনর্বিন্যাস করা যায়? কম্বিনেশন শব্দে মোট বর্ণ হইল 11টি। স্বরবর্ণ কয়টি আছে?
1 2 3 4 5 5টি স্বরবর্ণ আছে। ব্যঞ্জনবর্ণ হলো 6টি। 6টি ব্যঞ্জন বর্ণের মধ্যে একই বর্ণ এন আছে 2টি, এন 2টি। তাহলে আমাদের বিন্যাস কি হবে? বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল, যেহেতু এখানে প্রশ্নের কন্ডিশন হলো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, অর্থাৎ 5টি স্বরবর্ণ যে যে অবস্থানে আছে সেই অবস্থানে তারা ফিক্স থাকবে, এদের কোনো বিন্যাস হবে না। বিন্যাস হবে শুধুমাত্র ব্যঞ্জনবর্ণগুলো। তো 6টি ব্যঞ্জনবর্ণের বিন্যাস ফ্যাক্টোরিয়াল 6, যেহেতু সেম বর্ণ এন 2টি, অতএব ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ, এবং পুনর্বিন্যাস বলার কারণে 1 মাইনাস, যেহেতু পূর্বে একটি অঙ্ক করিয়েছি যে পুনর্বিন্যাস থাকার কারণে 1 মাইনাস হয়, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 360 মাইনাস 1, দ্যাট ইজ 359। তাহলে আমাদের অ্যান্সার হবে কত নম্বর? ঘ নম্বর অ্যান্সার, এটা আমাদের কারেক্ট হবে। শিক্ষার্থীরা পরবর্তী এমসিকিউ লক্ষ্য করো। অ্যালজেব্রা শব্দের স্বরবর্ণগুলোকে একত্রে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়? এখানে 4টি অপশন আছে। তো অ্যালজেব্রা 7টি বর্ণ, স্বরবর্ণ 3টি এবং ব্যঞ্জনবর্ণ 4টি। স্বরবর্ণ 3টির মধ্যে এ 2টি আছে। তো স্বরবর্ণকে একত্রে নিয়ে বিন্যাস গঠনের ক্ষেত্রে স্বরবর্ণগুলোকে একটি ধরতে হয়। তো সেই ক্ষেত্রে ব্যঞ্জনবর্ণ 4টি আর স্বরবর্ণ 3টি হলো একটি। বিষয়টা হলো এরকম, এ ই এ, এই 3টিকে একটি ধরতে হবে। আর ব্যঞ্জনবর্ণ জি বি এল আর, এই 4টি বর্ণ, এই 4 1 5টি, এই 5টি বর্ণের বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 5, যেহেতু সবটি ভিন্ন ভিন্ন। আর স্বরবর্ণ 3টি নিজেদের মধ্যে বিন্যস্ত হবে ফ্যাক্টোরিয়াল 3, কিন্তু 2টি এ থাকার কারণে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ডিভাইডেড। তাহলে স্বরবর্ণগুলোকে একত্রে নিয়ে মোট বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 360। তাহলে আমাদের অপশন হবে কত? ক নম্বর অ্যান্সার 360। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এক্ষেত্রে প্রশ্নটা লক্ষ্য করো, পরবর্তী এমসিকিউ। তোমার বাবাকে কল করতে গিয়ে বাবার মোবাইলের শেষ 3টি ডিজিট ভুলে গেলে কত প্রকারে চেষ্টা করলে অন্তত একবার সংযোগ দেওয়া যাবে? এক্ষেত্রে পুনরাবৃত্তি সহকারে বিন্যাস গঠনের একটা ফর্মুলা আছে, তোমরা সেই ফর্মুলা জানো। সেটি হলো n টু দি পাওয়ার r সূত্র। অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে পুনরাবৃত্তি সহকারে বিন্যাস গঠনের ফর্মুলা হলো n টু দি পাওয়ার r। এক্ষেত্রে মনে রাখতে হবে n হলো নির্দিষ্ট অঙ্ক, নির্দিষ্ট ডিজিট, নির্দিষ্ট অঙ্ক সংখ্যা, আর আর হলো শর্ত অনুযায়ী সংখ্যা, যা শর্তের সংখ্যা যেটা বলতে পারো। যেহেতু 3টি ডিজিট ফিল আপ করতে হবে, শেষ 3টি ডিজিট, এটা আমাদের কন্ডিশন। অতএব এখানে 3 হলো আর এর মান। যদি প্রশ্নে এরকম বলে যে 4টি ডিজিট ভুলে গেছে বা 2টি ডিজিট ভুলে গেছে, তাহলে সেক্ষেত্রে আর হবে 4 বা আর হবে 2। কিন্তু যে 3টি ডিজিট ফিল আপ করতে হবে
সেই 3টি ডিজিট কিন্তু 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক দিয়েই ফিল আপ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে n হলো 10 আর r হলো এই ক্ষেত্রে 3। তাহলে আমাদের অ্যান্সার হবে n টু দি পাওয়ার r, n হবে 10, r হবে 3। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে কত? 10 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ আমাদের অ্যান্সার হবে ঘ নম্বর অ্যান্সার কারেক্ট। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী এমসিকিউ লক্ষ্য করো। 0, 1, 2 এই অঙ্কগুলির প্রত্যেকটি প্রতি সংখ্যা একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যেতে পারে। তো 0, 1, 2 এই 3টি অঙ্ক থেকে 3টি অঙ্ক নিয়েই আমরা বিন্যাস পাবো ফ্যাক্টোরিয়াল 3 সমান 6। কিন্তু প্রথমে 0 থাকলে 3 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে প্রথমে 0 নির্দিষ্ট রেখে অবশিষ্ট 2টি অঙ্ক 1, 2 এই 2টি অঙ্কের বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 2 সমান 2। তাহলে 2টি সংখ্যা 3 অঙ্কের নয় 2 অঙ্কের, যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট 3 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা, তাহলে আমাদের অ্যান্সার হবে 6 থেকে 2 সংখ্যা মাইনাস হবে, দ্যাট ইজ 4। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে 4। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী এমসিকিউ লক্ষ্য করো। 0, 1, 7, 1, 1, 2 এখানে 6টি অঙ্ক আছে। টোটাল অঙ্ক 6টি। যার মধ্যে 3টি 1 বিদ্যমান। তো 6টি অঙ্ক থেকে 6টি অঙ্ক নিয়ে বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই, যেহেতু 3টি অঙ্ক সেম অঙ্ক 1, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ করতে হবে। তো ফ্যাক্টোরিয়াল 6কে ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে? সমান 120। কিন্তু প্রথমে যদি 0 থাকে সেক্ষেত্রে 6 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে না। তো সেই ক্ষেত্রে 5টি প্রথমে 0কে নির্দিষ্ট রেখে অবশিষ্ট 5টি অঙ্কের বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, যেহেতু 1 3টি আছে। তো এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে হবে 20। তাহলে 20টি সংখ্যা 6 অঙ্কের হবে না, 5 অঙ্কের হবে। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট হলো 6 অঙ্কের কতগুলো সংখ্যা অর্থপূর্ণ এখানে বোঝানো হয় সংখ্যা গঠন করা যাবে, দ্যাট ইজ 120 মাইনাস 20 সমান 100। তাহলে আমাদের অপশন কত? ক নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী এমসিকিউ লক্ষ্য করো। 6 জন বালক 4 আসনের একটি বেঞ্চে কতভাবে বসতে পারে? এটা একটি বিন্যাসের অঙ্ক। তো 6 জন বালক থেকে 4 জন বালক নিয়ে আসনে বসানো যেতে পারে 6p4। এটি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ঘ নম্বর। পরবর্তী এমসিকিউ চক্র বিন্যাসের অঙ্ক। 8টি ভিন্ন ধরনের মুক্তা কত রকমে একটি ব্যান্ডে লাগিয়ে হার তৈরি করতে পারে? এক্ষেত্রে ফর্মুলা হলো ফ্যাক্টোরিয়াল n-1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। কারণ হার নির্ণয়ের ক্ষেত্রে একটি মুক্তাকে ফিক্সড রাখতে হবে। তো 8টি থেকে যদি একটি ফিক্সড রাখা হয় তাহলে কত হবে? 8 - 1 ডিভাইডেড বাই
factorial 8 minus 1 divided by factorial 2, that is factorial 7 divided by factorial 2. এই হলো ফর্মুলা। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নম্বর। শিক্ষার্থীরা, বিন্যাসের সাধারণ বহু নির্বাচনী সর্বশেষ আজকের এমসিকিউ লক্ষ্য করো। 7টি সবুজ, 4টি নীল এবং 2টি লাল কমলা এক সারিতে কত রকমের সাজানো যেতে পারে? টোটাল কালার কতগুলো? তাহলে আমাদের এখানে 7 4 2 টোটাল কমলা 13, ফ্যাক্টরিয়াল 13 ডিভাইডেড বাই সবুজ কমলা 7টি, ফ্যাক্টরিয়াল 7 দ্বারা ভাগ, নীল কমলা 4টি এবং লাল কমলা 2টি। এই হলো আমাদের বিন্যাস। ক্যালকুলেশন করে আমরা কত পাবো? 25,740। তো আমাদের অপশন হবে ঘ নম্বর। আশা করি বুঝতে পেরে। শিক্ষার্থীরা, সমাবেশ সংক্রান্ত তোমাদের বেশ কিছু এমসিকিউ অঙ্ক করাবো ইনশাল্লাহ। তো প্রথম অঙ্ক, কর্ণ সংখ্যা বের করার একটা ফর্মুলা। এই ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কতগুলি কর্ণ নির্ণয় করা যায়। তার ফর্মুলা হইল nc2 - n। n হলো বাহুর সংখ্যা, n বাহু বিশিষ্ট বহুভুজের কতগুলি কর্ণ আছে, তার ফর্মুলা হইল nc2 - n। এই সূত্রটা একটু ব্যাখ্যা তোমাদেরকে করি। কারণ n বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দু nটি, আর কর্ণ গঠন করার জন্য 2টি কৌণিক বিন্দু দরকার। এই কারণে nc2, আর -n হলো n বাহু বিশিষ্ট বহুভুজের পার্শ্বরেখা টোটাল nটি, কিন্তু পার্শ্বরেখাগুলোকে তার কর্ণ বলা যায় না, এই কারণে n মাইনাস করতে হবে। তো এই সূত্রের আলোকে তাহলে এই অঙ্কের 6 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কয়টি কর্ণ আছে? তাহলে ফর্মুলা কি হবে? 6c2 - 6। তাহলে এটার যে অ্যান্সার হবে সেটাই হবে আমাদের উত্তর। তো 6c2 এর অ্যান্সার 15 - 6 = 9। তাহলে আমাদের অ্যান্সার হবে গ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তো একইভাবে আমরা যদি বলি যে 10 বাহু বিশিষ্ট বহুভুজের কয়টি কর্ণ আছে, তাহলে কি হবে? 10c2 - 10। যদি বলা হয় যে 17 বাহু বিশিষ্ট বহুভুজের কতগুলি কর্ণ আছে, তাহলে ফর্মুলা কি হবে? 17c2 - 17। তাহলে এই প্যাটার্নের যত অঙ্ক আছে, আমি মনে করি যে 2-1 সেকেন্ডের ভিতরে এটা অ্যান্সার করতে পারবে। তোমাদের ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করলেই অল্প সময়ে তোমরা অ্যান্সার বের করতে পারবে। পরবর্তী এমসিকিউ লক্ষ্য করো। একটি সভায় উপস্থিত প্রত্যেকের সাথে করমর্দন করায় মোট করমর্দনের সংখ্যা 66 হলে ওই সভায় কতজন লোক উপস্থিত ছিল? ধরি সভায় উপস্থিত ছিল n সংখ্যক লোক, আর করমর্দন করার জন্য 2 জন দরকার, 2টি হাত দরকার। এই কারণে ধরি সভায় উপস্থিত লোক সমান n জন, অতএব করমর্দনের সংখ্যা হবে nc2। তাহলে প্রশ্ন মতে nc2 সমান 66। তাহলে ক্যালকুলেশন করে কি পাবো? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n - 2 সমান 66, দ্যাট ইজ n × n - 1 ফ্যাক্টোরিয়াল n - 2
বাই 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 সমান 66। এই দুইটি ক্যান্সেল, এই পাশে ক্যালকুলেশন করো। n স্কয়ার মাইনাস n সমান 2 132, that is n square minus n minus 132 equal 0. এই পাশে ক্যালকুলেশনটা দেখো, n সমান মাইনাস b, that is 1 plus minus root over b square minus 1 whole square 1 minus 4 into 1 into minus 132 divided by 2 into 1 1 plus minus root over 1 plus 528 divided by 2। তো এখানে ক্যালকুলেশন করলে আমরা দুইটা মান পাবো, 12 আর একটা হলো -11, কিন্তু n এর মান ঋণাত্মক হবে না, n is not equal to -1, সো আমাদের রেজাল্ট আসবে n সমান 12। অতএব পরমাণুর সংখ্যা হলো 12। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, পরবর্তী এমসিকিউ লক্ষ্য করো। 60টি জিনিস সমান 4 ভাগে ভাগ করলে সমাবেশ সংখ্যা কত? তো 60টি জিনিসকে যদি 4 ভাগে ভাগ করা হয়, 4 ভাগে, তাহলে প্রতি ভাগে জিনিস থাকবে 15টি করে। অর্থাৎ 15টি করে মোট 4টি ভাগ হবে। আর এক একটি ভাগে যেহেতু 15টি করে আছে, তো 15টি ভাগ তার নিজেদের মধ্যে বিন্যস্ত হবে ফ্যাক্টোরিয়াল 15 প্রকারে। এভাবে যেহেতু 4টি ভাগ, তো প্রত্যেক ভাগেই কিন্তু 15টি করে বিন্যস্ত হবে ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল 15, দ্যাট ইজ এখানে হবে ফ্যাক্টোরিয়াল 15 হোল টু দি পাওয়ার 4। আবার এই এখানে যে 4টি আছে, অর্থাৎ 15টি ভাগ করে যে 4টি দল আছে বা 4টি গ্রুপ আছে, এই 4টি গ্রুপ তাদের নিজেদের মধ্যে বিন্যস্ত হবে ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে। তাহলে আমাদের এখানে রেজাল্ট হবে কি, যে 60টি জিনিস সমান 4 ভাগে ভাগ করলে সমাবেশ সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 60 ফ্যাক্টোরিয়াল 60 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 15 হোল টু দি পাওয়ার 4। আর যেহেতু ফ্যাক্টোরিয়াল 15 15টি করে মোট 4টি গ্রুপ, আর 4টি গ্রুপ নিজেদের মধ্যে বিন্যস্ত হবে ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে। তাহলে আমাদের অ্যান্সার হবে খ নম্বর অ্যান্সার, এটি হবে কারেক্ট। পরবর্তী এমসিকিউ লক্ষ্য করো। কম্বিনেশনের আজকের মতো এখানে শেষ অঙ্ক, শেষ এমসিকিউ। তো NC2 প্লাস NC3 প্লাস n+1 C4 এটার মান কত? তো NC2 প্লাস NC3 এই দুইটি অংশের যোগফলকে আমরা এই সূত্রেও অ্যাপ্লাই করে লিখতে পারি। এই সূত্র সবাই জানো, বেসিক ক্লাসে শিখিয়েছিলাম। NCr প্লাস NCr-1, এই দুইটি টার্মের মধ্যে লক্ষ্য করো, যদি আর এর দুইটি টার্ম পাশাপাশি হয়, ক্রমিক সংখ্যা হয়, তাহলে n1 এখানে বেশি হবে, n এর সাথে 1 যোগ হবে, এবং আর এর আর r-1 দুইটা টার্মের মধ্যে বড় সংখ্যাটা হবে r হবে। তাহলে এই সূত্রে আলোকে আমরা লিখতে পারি NC2 প্লাস NC3 আমরা লিখতে পারি n+1 C3, কারণ r-1 এর মধ্যে r সংখ্যাটি বড়। তাহলে n+1 C3 প্লাস n+1 C4, এখানেও এই সেম সূত্র অ্যাপ্লাই করতে হবে। লক্ষ্য করো n+1 সেম,
3 4 পাশাপাশি, তাহলে এখানে এক বেশি হবে, দ্যাট ইজ n+1 সি, আর 3 4 এর মধ্যে 4 বড় 4, দ্যাট ইজ n+2c4। তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে ঘ নম্বর। আশা করি বুঝতে পেরেছ।